সবাইকে অভিনন্দন জানাচ্ছি। লাস্ট ক্লাস 1 ঘন্টা 12 মিনিট পর কেটে গিয়েছিল পরশুদিনের ক্লাসটা, এবং বলেছিলাম আজকে পুষিয়ে দেব। তো পুষিয়ে দেওয়ার জন্যই আসা আজকে লেকচার 5। এরপর থাকবে বাকি আর মাত্র একটা ক্লাস। পুষিয়ে দেওয়ার জন্যই আসা আজকে লেকচার 5। আচ্ছা, আমরা আজকে যে জায়গা থেকে শুরু করতে যা কি এত কম কেন? আমরা যেখান থেকে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের সমুদ্র সৈকত। বাংলাদেশের সমুদ্র সৈকত, এই জায়গাটা আমরা একটু যদি দেখি যে বাংলাদেশের সমুদ্র সৈকতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কক্সবাজার। আমরা কক্সবাজার নিয়ে কথা বলবো, এবং সাম্প্রতিকে এখানে বেশ কিছু তথ্য জমা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত, আমরা কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে কথা বলবো। এখনকার আলোচ্য বিষয় হচ্ছে কক্সবাজার। প্রথমত আমাদেরকে মাথায় রাখতে হবে কক্সবাজারের দৈর্ঘ্য কত। দৈর্ঘ্য 120 কিলোমিটার। 120 কিলোমিটার। এবং আমরা যেটা নিব পূর্ব নাম হচ্ছে ফালকিং বা বাকুলিয়া। ফালকিং বা বাকুলিয়া হচ্ছে কক্সবাজারের পূর্ব নাম। ওকে, দেখেন কক্সবাজার নিয়ে ঘুরে ফিরে কিন্তু এই সব প্রশ্নই কিন্তু আসে, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবং পরবর্তীতে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে বেশ কিছু আমাদের যে হলো, আমাদের প্রধান উপদেষ্টা যে বৈঠক করলো, জাতিসংঘের যে মহাসচিব আসলো, এই বিষয়ে কিছু পড়াবো পরবর্তীতে। এটা সাম্প্রতিকের মধ্যে পড়াবো। কুয়াকাটা, এগুলো কিন্তু সহজ, এগুলো আসলে পড়ানোর কিছু না, কিন্তু ওই যে শর্ট করে দিচ্ছি কোনটুকু পড়তে হবে, জাস্ট এইটুকুই। দৈর্ঘ্য 18 কিলোমিটার। অবস্থান আমরা জানি যে এটা হলো পটুয়াখালীতে, কিন্তু পটুয়াখালীর কোন জায়গায়? খেপুপাড়া। পটুয়াখালী খেপুপাড়া, এই জায়গায় অবস্থান হচ্ছে এটার বিশেষ বৈশিষ্ট্য হলো, প্রথমত এটাকে সাগরকন্যা বলা হয়, এটা সবাই জানেন, সাগরকন্যা বলা হয়। এটা সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়, সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় এই জায়গায়। ঠিক আছে, তাইলে আমাদের এই জায়গাটা আমরা একটু ক্লিয়ার করে নেই সবাই। কুয়াকাটা, হ্যাঁ, কুয়াকাটার পরে আমরা ইনানি নিয়ে কথা বলবো। ইনানি সমুদ্র সৈকত, ইনানি নিয়ে কথা বলবো আমরা, যেটা কক্সবাজারের অদূরে আর কি। এটারও অবস্থান হচ্ছে কক্সবাজার। কক্সবাজার থেকে একটু 25 কিলোমিটার দূরে অবস্থান কক্সবাজারই আমরা মাথায় রাখি। এইখানে যেটা জিরকন পাওয়া যায়, জিরকনটা হচ্ছে, এটাকে বলা হয় হোয়াইট গোল্ড নামে পরিচিত। জিরকন হচ্ছে কি? হোয়াইট গোল্ড। জিরকনকে বলা হয় হোয়াইট গোল্ড।
এই হোয়াইট গোল্ডটা কোথায় পাওয়া যায়? এখানে পাওয়া যায়। এরপরে গঙ্গামতী সমুদ্র সৈকত। গঙ্গামতী সমুদ্র সৈকত হচ্ছে কলাপাড়ায়। এই কলাপাড়াটা কোথায়? পটুয়াখালী। এটা বেশি একটা গুরুত্বপূর্ণ না, আমি জাস্ট লিখলাম, আপনি মন চাইলে পড়তে পারেন। আমি কি হোয়াইট গোল্ড লিখে ফেলছি? সরি, জিরকন তো দেখতেই ব্ল্যাকে ব্ল্যাক, আমি হোয়াইট লিখে, হোয়াইট গোল্ড হচ্ছে চিংড়ি। হ্যাঁ, হোয়াইট গোল্ড হচ্ছে চিংড়ি। সরি সরি, আমি মানে অবচেতন ভাবে লিখে ফেলছি। হোয়াইট গোল্ড হচ্ছে চিংড়ি। হ্যাঁ ঠিক আছে, ব্ল্যাক গোল্ড, ব্ল্যাক গোল্ড। ওকে, তারুয়া, তারুয়া সমুদ্র সৈকত। তারুয়া সমুদ্র সৈকত কোথায়? এটা হলো কটকা। সুন্দরবন। এইটা মাথায় রাখতে হবে, সর্বশেষ চিহ্নিত সমুদ্র সৈকত, এইটাই পরীক্ষা আসতে পারে। সর্বশেষ চিহ্নিত সমুদ্র সৈকত। এবারের পরীক্ষাটা একটু অন্যরকম হবে, আমি সবাইকে বলে রাখি। এবারের পরীক্ষাটা গতানুগতিক হবে না। এই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা, পরীক্ষার আগে অবশ্যই আপনারা যোগাযোগ রাখবেন, মানে কোর্স শেষ হয়ে গেলে হারাই যায় না। কারণ অনেকগুলো সাম্প্রতিক প্রশ্ন হবে এবার। 30টার মধ্যে কমপক্ষে 10টা সাম্প্রতিক হবে এবার। 30টার মধ্যে মাথায় রেখে, 30টা তো না, 70টার মধ্যে 10টার বেশি সাম্প্রতিক হবে, 10টার বেশি, 10টার কম হবে না, এটা মাথায় রেখেন। এবং যা পড়াই দেবো তাই হবে, এর বাইরে হবে না। সো হারায় যায় না কেউ। হ্যাঁ, হারাই গেলে কিন্তু পাবেন না, হারাই যাওয়া যাবে না। তারুয়া সমুদ্র সৈকত। এবার সমুদ্র সৈকত থেকে বের হয়ে আমরা আমাদের বঙ্গোপসাগর নিয়ে একটু লেখাপড়া করি। যদিও বঙ্গোপসাগর আন্তর্জাতিকের মধ্যে একটু পড়াইছিলাম, মানে যেটা সবচেয়ে বড় উপসাগর আমাদের, এই বঙ্গোপসাগর। আমরা যদি বঙ্গোপসাগরের ইয়েটা দেখি, যে বঙ্গোপসাগরের কোথায় কি আছে। বঙ্গোপসাগরের উত্তরে হচ্ছে বাংলাদেশ, ভারত, এটা উত্তর দিক, তাই না? বঙ্গোপসাগরের উত্তরে হচ্ছে বাংলাদেশ, ভারত। পশ্চিমে হচ্ছে ভারত, শ্রীলঙ্কা। পশ্চিমে ভারত, শ্রীলঙ্কা। কয়টা কি কি? ভারত আর শ্রীলঙ্কা বঙ্গোপসাগরের পশ্চিমে। এই যে অবস্থানটা জানা কিন্তু আমাদের খুব দরকার। পূর্বে মায়ানমার, পূর্বে হচ্ছে মায়ানমার, আর দক্ষিণে কি? দক্ষিণে, এটা কিন্তু আমি ওই যে মানচিত্রে দেখাইছি এমনিতে, ভারত মহাসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এইগুলো দক্ষিণে। তাহলে বঙ্গোপসাগরের কোন দিকে কি আছে এইটা কিন্তু আমাদের জানা হয়ে গেল, তাই না? এখন বঙ্গোপসাগরের দৈর্ঘ্য কত, যদিও আন্তর্জাতিক পড়ানোর সময় এগুলো পড়াই নেই, যে দৈর্ঘ্য প্রস্থ কত। 2090 কিলোমিটার। কিলোমিটার 2090 কিলোমিটার হচ্ছে বঙ্গোপসাগরের দৈর্ঘ্য। এটা ইয়ে না, ফিক্স না, অ্যাপ্রক্সিমেট, কারণ এটা কিন্তু ওই রকম এক্সাক্ট হয় না কখনো, ঠিক আছে? আর প্রস্থ হচ্ছে 1610। 1610 কি মিটার না কিলোমিটার? অবশ্যই কিলোমিটার, কারণ মিটার হলে এটা উপসাগর হওয়ার কোনো সুযোগ নেই। ওকে, আচ্ছা। গড় গভীরতা, যেটা থেকে প্রশ্ন বেশি আসে, গড় গড় গভীরতা, বঙ্গোপসাগরের গড় গভীরতা হচ্ছে 8500 ফুট।
8,500 ফুট হচ্ছে গড় গভীরতা, এবং সর্বোচ্চ গভীরতা সর্বোচ্চ গভীরতা 4,694 মিটার। 4,694 মিটার হচ্ছে সর্বোচ্চ গভীরতা। আবার এই যে এখানকার গভীরতম যে স্থান, এটা কিন্তু পরীক্ষা আসে। আপনারা জানেন যে গভীরতম স্থানের নাম হচ্ছে, কি লিখতেছি, সোয়াচ অফ নো গ্রাউন্ড। সোয়াচ অফ নো গ্রাউন্ড। ওকে, এইটা যদি আবার বাংলায় আসে, যে সোয়াচ অফ নো গ্রাউন্ড অপশনে পাইলেন না, এটা বাংলা কি জানেন? অতলান্ত গহ্বর। এটার বাংলা হচ্ছে অতলান্ত গহ্বর। সোয়াচ অফ নো গ্রাউন্ডের বাংলা হচ্ছে অতলান্ত গহ্বর। আচ্ছা, এরপরে এই যে বিশ্বের, এটা রিসেন্টলি পরীক্ষা আসছে না, বিশ্বের বৃহত্তম সাবমেরিন বিশ্বের বৃহত্তম সাবমেরিন ফ্যান, বঙ্গোপসাগরে অবস্থিত। বিশ্বের বৃহত্তম সাবমেরিন ফ্যান হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত। এটা আরেকটা নাম কি? এটার নাম আসলে বেঙ্গল ফ্যান। এটা আসছে কিন্তু পরীক্ষায়, কিন্তু আসছে বেঙ্গল ফ্যান। এটার নাম হচ্ছে গঙ্গা খাত। গঙ্গা খাত, কি নাম? গঙ্গা খাত, বা আপনি এটাকে গঙ্গা ফ্যানও বলতে পারেন। বেঙ্গল ফ্যান, গঙ্গা ফ্যান, গঙ্গা খাত, বিভিন্ন নামে পরিচিত। এটা দৈর্ঘ্য হচ্ছে 3,000 কিলোমিটার। দৈর্ঘ্য 3,000 কিলোমিটার। দৈর্ঘ্য কত? 3,000 কিলোমিটার। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 1,430 কিলোমিটার। যারা আমার বই নিয়েছেন দেখেন, খুব সুন্দর করে দেওয়া আছে। বিলিভ করেন আর না করেন, বিশ্বাস করা আর না করা আপনার ব্যাপার। আমার বইয়ে যা আছে, কেউ মনোযোগ দিয়ে পড়লে 60-এর নিচে যদি পান, 60-এর নিচে যদি পান, তাহলে বইটা 60 সাম্প্রতিক সহ, আমার বইয়ে সাম্প্রতিক ভেতরে ভেতরে দেওয়া আছে, কিন্তু এক জায়গায় দেওয়া নাই। সাম্প্রতিকটা আপনারা আমার কাছ থেকে পাবেন পরীক্ষার আগে। যারা যারা বই কিনছে প্রত্যেককেই সাম্প্রতিকটা আমি পাঠাবো, কারণ যারা বই কিনছেন প্রত্যেকের লিস্ট, নাম, ঠিকানা সব আমার কাছে আছে। প্রত্যেককেই আমি সাম্প্রতিক পাঠাবো, ঠিক আছে? এইটা কিন্তু আপনাদেরকে বলি নেই যে আপনাদের সাম্প্রতিক দিব, এটা কিন্তু কোনো কন্ডিশন না, বাট আমি সবাইকে সাম্প্রতিক দিব। সো মাথায় রাখতে হবে, যদি 60-এর নিচে পান, আমার ক্লাস, এই যে বই যা পড়াইতেছি, বইটা যদি একদম A to Z পড়তে পারেন, যদি 60-এর নিচে কেউ পান, বইটা আমার মুখের উপরে চাইলে মাইরে ডাবল টাকা ফেরত নিয়ে দেন। একদম আমার মুখের উপর মাইরেন আইনা। আমি সারাদিন ফার্মগেট, মতিঝিল বিভিন্ন এলাকায় আছি। ফার্মগেট থাকি, নয় মতিঝিল থাকি, দুই জায়গার এক জায়গা। দেখা করবেন, আইসে মুখ পেঁচাইয়া 47তম BCS এর পরে মুখের উপরে বইটা চাইলে মাইরা 600 দোকানে 1200 টাকা নিয়ে চলে যাবেন, ঠিক আছে? 60-এর নিচে পাবেন না। আর 48 কিন্তু ডক্টরদের স্পেশাল BCS হওয়ার সম্ভাবনা বেশি। এখন আবার যারা 48-এর জন্য কোর্স করতেছেন, তারা আবার হয়েন না, হতাশ হয়েন না। স্পেশাল BCS অলওয়েজ স্পেশাল টাইমেই হয়, এটা রেগুলার কোনো কিছু না। যারা বই নেয় নাই তাদেরকে দিব না, তারা টাকা দিয়ে কিনে নিবে। যারা বই নিছে তাদের টাকা দিয়ে কিনতে হবে না, তাদেরটা ফ্রি যাবে, ঠিক আছে?
49তম বিসিএসটা রেগুলার টাইমেই হবে। অর্থাৎ যারা 48 যদি স্পেশাল হয়ে যায় ডাক্তারদের জন্য, আপনার টেনশন নাই, আপনি 49 দিবেন। বছরে একটা বিসিএস হয়, নির্দিষ্ট সময়ে গিয়ে ওই বিসিএসটা 49 হবে। হয়তো অলরেডি অনেকের মনের মধ্যে অনেক চিন্তা জন্ম নিচ্ছে যে 48 যদি স্পেশাল হয় তাহলে আমার কি হবে। বই পড়তে হবে, বইয়ে প্র্যাকটিস আছে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া হবে না। যা পড়াচ্ছি তা থেকেই আসবে, কিন্তু প্র্যাকটিস করলে আপনি পরীক্ষায় ভুল করবেন না। দরকার হচ্ছে ভুল না করা, ভুল করলেই সমস্যা। না, যারা বই কিনেন নাই তারা সাম্প্রতিক কিনে নিতে হবে। পাবেন না তা না, সাম্প্রতিক কিনে নেওয়া লাগবে তাদের। ঠিক আছে, পাবেন না তা তো বলিনি, পাবেন। আচ্ছা, আর একটা কথা, আমি আপনাদেরকে ওই যে ভূগোলের প্রথমে ক্লাসে পড়াইছিলাম, দেখেন 90 ইস্ট রাইট। এই আপনারা ক্লাস করেন জিকে, আমার বইটা আপনার সামনে থাকলে জিকেটা ধরতে আপনার সুবিধা হবে। আপনার টেবিলে আরো 5টা জিকে থাকতে পারে, দোষের কিছু নাই, বাট এথিক্যালি এবং প্র্যাকটিক্যালি আপনার আমার বইটাই নেওয়া উচিত। এই কারণেই আপনার সুবিধার্থে। দেখবেন চেনা রাস্তা দিয়ে হাঁটতে সুবিধা, চোখ বুঝেও হাঁটা যায়। অচেনা রাস্তা দিয়ে দেখবেন সামনে মনে হয় বাঘ ভাল্লুক আছে, এই জন্য চেনা রাস্তা দিয়ে হাঁটতে হবে। আমার বই পড়লে, আমার ক্লাস করলে দেখবেন সবই একই একটা ফিল পাবেন। 90 স্লাইস হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা হচ্ছে 90 ইস্ট রাইট, 90 ডিগ্রি পূর্ব রেখা। এইটা গেছে কোন জায়গা দিয়ে? এইটা গেছে হচ্ছে বঙ্গোপসাগরের উপর দিয়ে। এটা আমাদের দেশের উপর দিয়ে গিয়ে বঙ্গোপসাগরের উপর দিয়ে গেছে। কেমন? তাইলে এই জায়গাটাও কিন্তু আমাদেরকে পড়তে হবে। এখন আমরা বাংলাদেশের দ্বীপ পড়ব, কিছু দ্বীপ সম্পর্কে জানবো। দ্বীপের কি আসে এটাকে আপনাকে জানতে হবে, আন্দাজে পড়ে লাভ নেই। দ্বীপের কিছু কিছু দ্বীপের আয়তন আসে আর অবস্থান আসে, আর কিছু আসে না। যেমন আমরা যদি বলি দক্ষিণ তালপট্টি দ্বীপ, দক্ষিণ তালপট্টি দ্বীপ, দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান কোথায়? এটা নিয়ে কিন্তু পড়ার বেশ কিছু আছে, জিওপলিটিক্যাল কিছু আছে, তাই না? শ্যামনগর, সাতক্ষীরা, দক্ষিণ তালপট্টি দ্বীপ। এইটাকে ভারতীয়রা কি নামে ডাকে? ভারতীয়রা ডাকে নিউমুর নামে। ওদের কাছে নাম হলো নিউমুর বা পূর্বাশা নামে, পূর্বাশা এই নামে ডাকে ওরা। কথা কি বোঝা গেছে? কি নামে ডাকে? নিউমুর নামে ডাকে, নিউমুর। এইটা আয়তনটা খুবই ইম্পর্টেন্ট, 8 বর্গ কিলোমিটার। আয়তনটা কত? 8 বর্গ কিলোমিটার। এটা আগে ছিল না। 1970 সালে আপনারা জানেন একটা বিশাল ঝড় হয়। এই 1970 সালের ঝড়ে জেগে উঠে, 1970 সালের ঝড়ে কি হয়? এটা জেগে উঠলো হঠাৎ করে। তো ভারত যা করার, ভারত যা করে আর কি, এটা যেহেতু জেগে উঠছে ভারত দখল করে নেয়। ভারত কি করলো? ও দখল করে নিল, ওর মনে করে ও দখল করে নিল 1981 সালে। ভালো কথা, নিছিস নে। তাহলে এইটা তো আসলে ভারত দখল করে নিছে। এই আপনারা বইয়ের জন্য যারা এখন নক দিচ্ছেন, ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, দেন হচ্ছে বইয়ের জন্য নক দিন, আমার তো মনোযোগ ইয়ে হবে। হ্যাঁ, আচ্ছা, ভারত দখল করে নেয় 1900 কত সালে ভাই? 81 সালে। মানে ক্লাস কেন করতে হয়? গল্পগুলো শুনলে মাথায় থেকে যায়।
তো ক্লাসটা করার সময় পূর্ণ মনোযোগ দিবেন, এবং যারা রেকর্ডের জন্য থাকেন যে আমি রেকর্ড করে নিব, প্লিজ লাইভ ক্লাস যারা করবেন না তারা ক্ষতিগ্রস্ত হবেন। রেকর্ডটাকে আমি বলি, রেকর্ডটা হলো সাপোর্ট। কোন একটা জায়গা ভুলে গেছি, মনে নাই কি জন্য বলছিল, এটা সাপোর্ট। লাইভটা হলো লাইভ, জীবন। লাইভটা কি? লাইভ, জীবন। নতুন করে বই অর্ডার নিচ্ছি। কি জর্জে তো 10 দেওয়া স্যার, কি 10? ও আয়তন, আয়তন 8 বর্গ কিলোমিটার। আচ্ছা, রেকর্ড মানে সাপোর্ট, এই জন্য সবাই লাইভ করবেন। আর 1 মাস পরে কিন্তু লাইভ কেটে যাবে, ফেসবুকের নিয়মেই রেকর্ড থাকবে না কিন্তু। এই জন্য ক্লাস করাটা খুব জরুরি। এখন ভারত দখল করে নিল, তাহলে আমরা কি করতে পারি? এখন আমরা, আপনারা জানেন যে সমুদ্র বিনিময় হয়েছে ভারতের সাথে, ভারত এবং মায়ানমারের সাথে আমাদের সমুদ্র বিজয় হয়েছিল। এই বিজয়ে এই অংশটা ভারতই পায়, কিন্তু ওই যে কয় না, কপালে না থাকলে হয় না। 2010 সালে এই দ্বীপটা তলায় যায়, দ্বীপটি তলিয়ে যায়। 2010 সালে তলায় গেছে, নাই এখন, নাই এখন, নাই। কথা কি ক্লিয়ার? ওকে। এরপর আমরা যে জায়গাটা যাব সেটা হলো সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিন নিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটা এখন আলোচ্য বিষয়। ইদানিং আবার আলোচনা নাই। সেন্ট মার্টিন, এইটার অবস্থান কোথায়? এইটার অবস্থান হচ্ছে টেকনাফে। কোথায়? কক্সবাজার। সেন্ট মার্টিনের অবস্থান হচ্ছে টেকনাফ, কক্সবাজার। এখন এই সেন্ট মার্টিন আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। 8 বর্গ কিলোমিটার সেন্ট মার্টিনের আয়তন। এবং এই যে সেন্ট মার্টিনের যে দক্ষিণ অংশ সেরাদ্বীপ, আপনাদেরকে পড়াইছি, ওটা আর পড়াবো না আমি। এই যে সেন্ট মার্টিন কেন, কিসের জন্য বিখ্যাত, এই সেন্ট মার্টিনে কি পাওয়া যায়, কিসের জন্য বিখ্যাত? এটা হচ্ছে একটা প্রবাল দ্বীপ, বৃহত্তম প্রবাল দ্বীপ, আমাদের একমাত্র, আমাদের একমাত্র প্রবাল দ্বীপ। এখানে অলিভ টার্টল, গ্রিন টার্টল, হগবিলস, এইসব প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। এই প্রজাতির, এটা 35তম বিসিএস এর প্রশ্ন। অলিভ টার্টল, গ্রিন টার্টল, হগবিলস, এই প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। কেমন? এগুলো আমাদেরকে পড়তে হবে। এরপরে সেরাদ্বীপ, কি দ্বীপ? সেরাদ্বীপ। সেরাদ্বীপের অবস্থানও হচ্ছে টেকনাফ, কক্সবাজার। এইটার আয়তন হলো মাত্র 3 কিলোমিটার। ওই যে দক্ষিণে, সেন্ট মার্টিনের দক্ষিণে আয়তন কত? 3 কিলোমিটার। সেরাদ্বীপের আয়তন হচ্ছে 3 কিলোমিটার।
এখানে কিছু খনিজ পাওয়া যায়। কি 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 খনিজ পাওয়া যায় সেরা দ্বীপে, এটা একটু মনে রাখা দরকার। খনিজ পাওয়া যায়, কি কি খনিজ পাওয়া যায় সেরা দ্বীপে? যেমন আমাদের মনে রাখতে হবে চুনা পাথর পাওয়া যায়, আরো অনেক কিছু পাওয়া যায়, বাট মাথায় রাখতে হবে চুনা পাথরটা, আর কিছু মাথায় রাখার দরকার নেই, ভুলে যান, বাদ দেন। সন্দ্বীপ, সন্দ্বীপটা হচ্ছে চট্টগ্রামে, তাই না? চট্টগ্রাম, আর কিছু পড়ার দরকার নাই, এটা আয়তন ধায়তন কিছু পড়ার দরকার নেই, বাদ দেন, চট্টগ্রাম। তারপরে নিঝুম দ্বীপ, নিঝুম দ্বীপ, কি দ্বীপ? নিঝুম দ্বীপ, রেখে দাও, নো, আমি দিয়ে রাখবো, যাও ঘুমাতে যাও, তাহলে এটা রেখো, আমি চার্জ দিয়ে রাখবো, যাও। নিঝুম দ্বীপ, নিঝুম দ্বীপ এর অবস্থান হচ্ছে নোয়াখালী। অবস্থান কোথায়? নোয়াখালী। এইটার আয়তন লাগবে, এইটার আয়তন হচ্ছে 91 বর্গ কিলোমিটার। এর আয়তন হচ্ছে 91 বর্গ কিলোমিটার, আর কিছু দরকার নেই। ভোলা, ভোলা হচ্ছে, আপনারা জানেন যে এটা দ্বীপ জেলা, এই জেলাকে বলা হয় দ্বীপের রানী। হ্যাঁ, দ্বীপের রানী বলা হয় ভোলাকে, এবং মেঘনা নদীর মোহনায় অবস্থিত। শেষ, ভোলা, ভোলা আর দরকার নেই। সোনাদিয়া, সোনাদিয়া এইটার অবস্থান হচ্ছে কক্সবাজার। অবস্থান কই? কক্সবাজারে। সোনাদিয়ার অবস্থান কই? কক্সবাজার। আয়তন কত? 9 বর্গ কিলোমিটার। এই যে 8, 9, 10 কিলোমিটার, এই আয়তনগুলো পরীক্ষায় বেশি আসে। এখানে গভীর সমুদ্র বন্দর হচ্ছে, গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে, গভীর সমুদ্র বন্দর এখানে নির্মিত হচ্ছে, গভীর সমুদ্র বন্দর এখানে কি হচ্ছে? নির্মিত হচ্ছে। যেটা এরপরে আমরা পড়ব মনপুরা দ্বীপ। কি দ্বীপ? মনপুরা। এইটার আবার আয়তন আছে পরীক্ষায়, এটা আসে 273 বর্গ কিলোমিটার। 273 বর্গ কিলোমিটার। এটা মনপুরা মানে ভোলা, আপনারা জানেন। এইখানের বিশেষত্ব হচ্ছে এই পর্তুগিজ, এটা বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আপনাদেরকে বলছি আমি, জলদস্যুরা বসবাস করত। পর্তুগিজ জলদস্যুরা এখানে কি করত? বসবাস করত। পর্তুগিজ জলদস্যুরা এখানে বসবাস করত, মনপুরা দ্বীপ। এবার
মহেশখালী দ্বীপ। মহেশখালী দ্বীপ এটার অবস্থান কোথায়? কক্সবাজার। 362 কিলোমিটার আয়তন। আয়তন মনে রাখতে হবে, 362 কিলোমিটার। একমাত্র পাহাড়ি দ্বীপ, এটা হচ্ছে একমাত্র পাহাড়ি দ্বীপ, একমাত্র ডিজিটাল দ্বীপ, একমাত্র ডিজিটাল দ্বীপ। ওকে, এই হলো দ্বীপ নিয়ে যত পেশাল আছে। আর একটা দেখবেন বঙ্গবন্ধু দ্বীপ আছে, যা পড়ে আর এখন কোনো লাভ নাই। অতএব আমরা দ্বীপের পরে চলে যাব চরে। চর, চরের ম্যাক্সিমাম প্রশ্ন আসে ভোলা থেকে। চরের ম্যাক্সিমাম প্রশ্ন আসে কোথা থেকে? ভোলা থেকে। এটা বলবেন ভোলা মন, ফ্যাশন জানে না, জংলি কুকুর, নিজের ফায়েজ মানে না। ভোলা মন, ফ্যাশন জানে না, জংলি কুকুর, নিজের ফায়েজ মানে না। ভোলা মানে ভোলা। আচ্ছা, সুশাসনের পুরো পিডিএফটাই দিয়ে দেব। হ্যাঁ, দেখেন, জংলি কুকুর, নিজের ফায়েজ মানে না, জানে না। এই যে চর মন মানে মন পুরা, চর মন মানে মন পুরা, ফ্যাশন মানে চর ফ্যাশন, এটা আসে পরীক্ষায়। যা নে না, দেখেন দেখেন চর জংলি মানে জংলির চর, বা জংলির চর লিখতে পারেন, জংলির চর। চর কুকুরি মুকুরি, চর নিজামুদ্দিন, চর নিজামুদ্দিন, চর জব্বার, চর ফায়েজ উদ্দিন, চর ফায়েজ উদ্দিন, চর মানিক, চর মানিক। এই হলো চরগুলো। এই যে নিতে চর নিউটন লিখতে পারেন, নিউটন। হ্যাঁ, অর্থাৎ এই দুই লাইনের মধ্যে মোটামুটি সব। ভোলা মন, ফ্যাশন জানে না, জংলি কুকুর, নিজের ফায়েজ মানে না। না, লিখে নেন। এগারোটায়, টাইম টু টাইম। কি সেখানে ঘুমা পড়ো। আচ্ছা,
এই চরের পর আমাদের আজ যেটা পড়তে হবে সেটা হলো নির্মল চর। এই নির্মল চর হলো রাজশাহীতে। আর মুহুরীর চর এটা ফেনীতে। এগুলো পড়লেই হবে। চর খুব একটা পরীক্ষায় আসে না, তারপর যতটুকু দরকার দেওয়া হলো। আচ্ছা, লিখে ফেলেন সবাই। লেখা হলে ডান লেখেন একটু, লেখা হলে ডান লিখবেন। এবার লেখেন বিল। বিল থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, যে স্টাইলে আসে আমি শুধু সেই স্টাইলেই পড়ে দিচ্ছি। যেমন তামা বিল, যেটা সীমান্ত বিল নামে পরিচিত। সীমান্ত বিল নামে পরিচিত। এটার অবস্থান কোথায়? সিলেট। অবস্থান হচ্ছে তামাবিল কোথায়? সিলেটে। কোথায়? সিলেটে। এরপরে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো চলন বিল। চলন বিল এটা সবচেয়ে বৃহত্তম বিল আমাদের দেশের, মানে বিডির বৃহত্তম বিল হচ্ছে চলন বিল। বিডির বৃহত্তম বিল হচ্ছে কি? চলন বিল। কোথায় কোথায়? সংক্ষেপে মনে রাখবেন, নাপা সিরাপ। নাপা সিরাপ। নাপা সিরাপ। নাতে নাটোর, পাতে পাবনা, সিরাতে সিরাজগঞ্জ। নাপা সিরাপ। এটা হলো চলন বিলের অবস্থান। বাইক্কা বিল এটা শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে বাইক্কা বিল। ঠিক আছে। ভবদহ বিল এটা যশোর। ভবদহ বিল যশোরে। বিলের পরে আমরা চলে যাব হাওড়ে। আমি আপনাদেরকে যত জায়গায় ঘুরাইলাম, প্রাকৃতিক পরিবেশে ঘুরাইলাম, দেশ বিদেশ ঘুরাইলাম, এইটা কিন্তু আর কোনো সাবজেক্টের মাধ্যমে সম্ভব না। বিনা পাসপোর্ট ভিসায় টিকিটে ঘুরতেছেন তো ঘুরতেছেন, তাই না? আচ্ছা, হাওর। হাওর সবচেয়ে বেশি হাওর ময়মনসিংহে।
আর কোথায়? সিলেটে সবচেয়ে বেশি হাওর, ময়মনসিংহ আর সিলেট। এখন কোন হাওরটা কোথায় সেটা জানা লাগবে। যেমন খুবই গুরুত্বপূর্ণ হাকালুকি হাওর। কি নাম? হাকালুকি হাওর। বর্ষার দিনে এইসব হাওর বাওর না ঘুরলে জীবনের অর্ধেকই ব্যর্থ। এই পানির মধ্যে না গেলে, নৌকা নিয়ে, হ্যাঁ, নৌকা নিয়ে এই পানির মধ্যে প্রেমিকার হাত ধরে না ঘুরলে, সরি, বিয়ের পর বউয়ের হাত ধরে না ঘুরলে একদম 16 আনাই বৃথা। ঠিক আছে, পরে আবার কবেন স্যার প্রেমিকাকে নিয়ে ঘুরতে যাওয়াকে প্রমোট করতেছে, এই জন্য ঘুরাই কইলাম আর কি। হাকালুকি হাওর এটা কোথায়? মৌলভীবাজার। আর কোথায়? এটা হচ্ছে সিলেটে। এর অগ্রভাগই হচ্ছে সিলেটে, এই মৌলভীবাজারে, আর একটু হচ্ছে সিলেটে। এত ঘুরে কি হবে, একটাও ছবি নাই। আহারে, মানুষ তো আসলে ঘোরে না, ছবি তোলে খালি। কেউ ঘোরে না, ছবি তোলে। হাকালুকি হাওর এইটাই বাংলাদেশের সবচেয়ে বড় হাওর, বিডি সবচেয়ে বৃহত্তম হাওর। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর। বই তো নাই, আহারে। যারা লিখছে প্রেমিকাকে নিয়েও যাক, শুধু বউয়ের কাছে ধরা না খেলেই হলো। এটা হলো, এটাকে বলে হচ্ছে পরক্রিয়া। এটার এক কথায় প্রকাশ হচ্ছে পরের উপকার করে যে, তাকে বলা হয় পরক্রিয়া। পরের উপকার করে যে, খারাপ কিছু না, ঠিক আছে। টুট টুট টুট। আচ্ছা, যাক, জাস্ট ফান। এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর কি হলো? খুলে যাবে তো। টাঙ্গুয়ার হাওর, এই যে টাঙ্গুয়ার যে হাওরটা, এইটা হলো সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়। ধর্মপাশা উপজেলা, সুনামগঞ্জ। আমার দেখে সবাই, আমি কাউকে দেখি না। ধর্মপাশা, সুনামগঞ্জ। আর বন্ধুগুলো সবাই সবার বাসায় ক্লাস করতেছে, তাদের দেখতে পারবা না তুমি। আচ্ছা, দেখার ব্যবস্থা করে দেবেন একদিন, হ্যাঁ? এখন কথা বলো না, হ্যাঁ? এত কিউরিসিটি। আচ্ছা, হাইল, এই যে এই দুইটাই ইম্পর্টেন্ট বেশি। এরপরে যেটা আছে না পড়লেও চলবে, পড়লে পড়তে পারেন। এবার জলপ্রপাত, এটা বাংলাদেশের, পৃথিবীর পড়াইছি, নায়াগ্রা, অ্যাঞ্জেল, এগুলো পড়াইছি। এই ধর্মপাশা, তাহিরপুর দুইটাই উপজেলা, দুই উপজেলাতেই আছে এটা। হ্যাঁ, হবিগঞ্জে পড়ছে জানতাম, হবিগঞ্জের কিছু অংশ, ওই যে তাহিরপুর, তাহিরপুর এবং ধর্মপাশা মোটা দাগে সুনামগঞ্জে পড়ছে, হবিগঞ্জেও পড়ছে। আচ্ছা, এরপরে বাংলাদেশের জলপ্রপাত, প্রথম হচ্ছে মাধবকুণ্ড। মাধবকুণ্ড জলপ্রপাত, এইটা বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত জলপ্রপাত। ওই যে জানেন যে হিন্দুদের তীর্থস্থান, এই এখানে যাওয়া আসা করে মানুষ, যায়। এইটা হলো বড় লেখা,
মৌলভীবাজারে, বড়লেখা মৌলভীবাজার। দুলাভাইয়ের মুখে সেই শালিকা ডায়লগ আর এখন শোনা যায় না। দুলাভাই ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছি, এখন আর পরের উপকার করি না, ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছি। বড়লেখা মৌলভীবাজার জলপ্রপাত, এটা হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত। ঠিক আছে, এবার আসি এই যে মাধবকুণ্ড জলপ্রপাত, মনে রাখবেন জলপ্রপাতের গুরুত্ব হলো কত উঁচু থেকে পানি পড়ে। এইটা হলো 250 ফুট উপর থেকে পানি পড়ে, 250 ফুট উপর থেকে পানি পড়ে, 250 ফুট উপর থেকে পানি পড়ে। ওকে, এইটা হলো মাধবকুণ্ড জলপ্রপাত। এরপর কিছু আছে যেগুলো আমাদেরকে ঠাডা মুখস্থ রাখতে হবে একদম, যেগুলোর মধ্যে হাম হাম আছে। এই আমি কারো বকাতে থামি না। হাম হাম, এই উল্টাপাল্টা কমেন্টস না করে পড়ালেখা কর, পড়ালেখা কর। তোদের তো চাকরির অভাবে বিয়ে হচ্ছে না, এই হলো সমস্যা। ঠিক আছে, চাকরির অভাবে বিয়ে হচ্ছে না, এটা হলো দুঃখজনক একটা ব্যাপার। বিয়ের মন চাইলে করে ফেলো, চাকরি বাকরির দিকে তাকায়ও না, বিয়ে করে ফেলো। বিয়ের মধ্যে বিয়ে চলবে, চাকরির মধ্যে চাকরি চলবে। হামাম কমলগঞ্জে মৌলভীবাজারের। এই যে রিজুকটাও কিন্তু পরীক্ষায় আসে, রিজুক, এই রিজুকটা হচ্ছে রুমা, বান্দরবান। শুভলং, শুভলং এটা রাঙামাটিতে। শুভলং কোথায়? রাঙামাটিতে। শুভলং ঝর্ণা হচ্ছে ওই যে রাঙামাটি, রাঙামাটি। নাফাখুমটা অনেক সময় আসে, আর যাই করো নাফাখুমে প্রেমিকা নিয়ে যাইও না, কারণ বিয়ে করো নাই তারা নিয়ে যাইও না, যদি মরে যায় অবস্থা কিন্তু খারাপ হয়ে যাব, মরতেও পারে। থানসি, যদিও কথায় আছে মায়া মানুষ অত সহজে মরে না। থানসি বান্দরবান। নাফাখুম কোথায়? থানসি বান্দরবান। আচ্ছা আচ্ছা, একটা কথা হচ্ছে কি যে ওই যে বলছে কি, একটা ছন্দ দিই, হ্যাঁ। বাজারে ছড়াইছে, দেখবেন বাজারে ছড়াই যায়, গ্রামগঞ্জে বাজারে কি হয়, ছড়াছড়ি হয়ে যায়। হুম, কি না, আমি চার্জ দিয়ে দিব। বাজারে কি ছড়াইছে, কি ছড়াইছে, দেখবেন ছেলেমেয়েরা একসাথে কথা বললে দেখবেন একটা ইয়া দিয়ে দি তকমা লাগাই দেয় যে বুঝছি অমুকের মাইয়ার অমুকের পোলা। বাজারে ছড়াইছে, কি ছড়াইছে? রুমার বর প্রতাপ। কার বর প্রতাপ? রুমার বর প্রতাপ নাকি অন্য কিছু? এই বিলকিস কই, কি হবে বলো? বিলকিস কই, বিলকিস কি হবে ছন্দ বলো না, পড়াইছি না তোমাকে, মনে আছে নাকি বলো? মনে নাই? না রে বান্দররে যদি পাই সরাসরি করাবানে, মনে নাই?
কই বিলকিস কই, শান্ত কই, তারপরে রানা কই, এরা কই? কেউ নাই, সব ভুলে গেছে। এই যে বাজারে সরাইছে সীতার বর শুভ, রোমার প্রতাপ, সবগুলো খাতা খুলতেছে। হ্যাঁ, কাজ হবে না। এগুলো সরানোর পরে ওরা ওদের কানে গেছে এই কথাটা যে বাজারে ছড়াই গেছে, তখন বলছে না রে, বান্দররে যদি পাই, না রে বান্দররে যদি পাই, সরাসরি করাবানে, সরাসরি করাবানে। এই যে বাজার, বাজার মানে কি? কক্স বাজার। সরা মানে কি? খাগড়াছড়ি। সীতার বর শুভ, সীতা সীতাকুণ্ডু চট্টগ্রাম, চট্টগ্রাম, সীতাকুণ্ড চট্টগ্রাম। বর, বরে হচ্ছে বরকল, রাঙামাটি। বরে হচ্ছে বরকল, রাঙামাটি। শুভতে হচ্ছে শুভলং, শুভ লং। বরকল, রাঙামাটি, শুভতে শুভলং। রুমার প্রতাপ, এই যে রুমা প্রতাপ, এটা আসলে প্রতাপ না, এটা হলো শৈল প্রপাত, শৈল প্রপাত। এই রুমা হলো রুমা বান্দরবান, রুমা বান্দরবান। না রে নাফাখুম, রে রে মাকড়ি। এই একটু আগে কিন্তু পড়াইছি নাফাখুম, পড়াই নেই? একটু আগেই কিন্তু নাফাখুম লেখাইছিলাম। থানসি বান্দরবান, এই বান্দরবানের থানসির রেমাকৃতে হচ্ছে নাফাখুম। বান্দররা যদি পাই, এই যদি পাই মানে জাদি পাই, জাদি পাই। বান্দরে মানে বান্দরবান। সরাসরি, সরাসরি তো হচ্ছে খাগড়াছড়ি। আর সরাতে হলো তৈদু সরা, তৈদু সরা। তৈদু সরা কোথায়? খাগড়াছড়ি। দেখেন বোঝেন কিনা, না হলে বারবার শুনতে হবে বোঝার জন্য। তৈদু সরা খাগড়াছড়ি, সরাসরি তৈদু সরা খাগড়াছড়ি। ওকে, আর একবার দেখেন। বাজার, বাজার কক্সবাজার, সরাইছে খাগড়াছড়ি। হ্যাঁ, আরে কি কি বললাম? বাজারে সরাইছে, বাজার কক্সবাজার লিখছি। আরে গরম পানির ঝর্ণা। হ্যাঁ, বাজার কক্সবাজার, সরাইছে হলো হিমছড়ি। সরি, এখানে ভুল লেখা হয়ে গেছে, হিমছড়ি। একটু কারেকশন করতে হবে। বাজার হলো কক্সবাজার, হিমছড়ি, হিমছড়ি ঝর্ণা হলো কক্সবাজারে। এগুলো কি ঝর্ণা?
হিমছড়ি ঝর্ণা আছে কোথায়? কক্সবাজারে। ওই যে আগের দিন পড়াইছি ঠান্ডা পানির ঝর্ণা, মনে করে দেখেন। এরপরে সীতার বর শুভ, সীতায় সীতাকুণ্ডু চট্টগ্রাম, গরম পানির ঝর্ণা, এটা শীতল পানির ঝর্ণা। বড়তে হচ্ছে বরকল রাঙামাটি, শুভতে শুভলং, শুভলং ঝর্ণা রাঙামাটির বরকল উপজেলায়, বরকল উপজেলায়। রুমার প্রতাপ, রুমা বান্দরবান, প্রতাপ শৈলপ্রপাত, শৈলপ্রপাত। না রে, নাতে নাফাকুম, রেতে রেমাক্রি, বান্দরবনের থানসি রেমাক্রি। বান্দরে যদি পাই, বান্দরে বান্দরবান, যদি পাইয়ে জাদি পাই। সরাসরি, সরাতে তৈদুসরা, সরিতে খাগড়াছড়ি, তৈদুসরা খাগড়াছড়ি। ক্লিয়ার আশা করি সবাই। এরপরে আসেন বাত, যে বাদ নিয়ে কত বাত ভাঙা উচ্ছ্বাস দুঃখ বেদনা আমাদের রয়ে গেছে। সেই বাঁধের মধ্যে প্রথম যে বাদ নিয়ে কিন্তু সাম্প্রতিক তথ্য আসবে, বুঝছেন? তারপরে একটু ফর্মালিটিস দিচ্ছি, যেমন ফারাক্কা বাঁধ, ফারাক্কা বাঁধ এইটা গঙ্গা নদীর উপরে, কিসের উপরে? গঙ্গার উপরে। এইটা দৈর্ঘ্য হলো ৭৩৫০ ফুট, ৭৩৫০ ফুট হচ্ছে দৈর্ঘ্য। এবং এটা কাজ শেষ হয় ১৯৭৪ সালে। কত সালে কাজ শেষ হয়? বা কার্যকাল আমরা লিখতে পারি যে কার্যকাল, শুরু আর শেষ। কার্যকাল ১৯৬১ থেকে, মানে এটা শুরু ১৯৭৪ পর্যন্ত, এই হলো কার্যকাল। এই সময়ের মধ্যে এটা শেষ হয়। এবং ফারাক্কার অভিমুখে, এটা কিন্তু প্রতিবাদ করছিলেন মাওলানা ভাসানী, এবং ফারাক্কার অভিমুখে লং মার্চ দেন মাওলানা ভাসানী। লিখে রাখেন, ফারাক্কার মুখে লং মার্চ করেন মাওলানা ভাসানী ১৬ই মে ১৯৭৬ সালে। ফারাক্কার অভিমুখে লং মার্চ দেন, এজন্য ১৬ই মেকে বলা হয় ফারাক্কা দিবস, ফারাক্কা দিবস বলা হয়। অর্থাৎ এটার প্রতিবাদ করেন কিন্তু মাওলানা। বাংলাদেশে কিন্তু প্রতিবাদী নেতাদের মধ্যে মাওলানা একজন, বুঝতে পেরেছেন? আমি এই পর্যন্ত প্রতিবাদী নেতাই পাইছি ৩ জন, তার মধ্যে মাওলানা একজন, বাকি ২ জনের নাম কমু না। প্রতিবাদী নেতা ৩ জন পাইছি, এর মধ্যে মাওলানা একজন অন্যতম নেতা। আরো ২ জন আছে, ২ জনের নাম আমি কমু না, পারলে আপনারা লেখেন। এরপরে টিপাই মুখ বাত, টিপাই মুখ, টিপাই মুখ হচ্ছে বরাক নদীর উজানে, বরাক নদীর উজানে। আর বাংলাদেশ হচ্ছে মেঘনাতে আর কি। বিডির কোথায়? বিডির ওই অংশ হচ্ছে মেঘনা। এই বাঁধটা যেখানে আছে সেটা হচ্ছে ভারতের মণিপুর রাজ্যে, ভারতের মণিপুর রাজ্য। আসলে ঘটনাটা কি, ভারত হলো উঁচুতে অবস্থান আমাদের, আমরা হলো নিচুতে অবস্থান। এখন এই পানি এখান দিয়ে এভাবে আসবেই, আপনি চিন্তা করেন উপর থেকে পানি নিচে পড়বেই। এখন ও কি করছে, ও যেটা করছে, ও এখানে একটা বাঁধ নির্মাণ করছে। ধরেন
ও এখানে একটা বাঁধ নির্মাণ করছে, ও বাঁধ নির্মাণ না করলেও কিন্তু আমি পানিতে ভাসি। কিন্তু বাঁধ নির্মাণ করে আমার লস যেটা হয়েছে, ওর যখন পানি লাগে তখন ও বাঁধ ছেড়ে দেয়। ওর যখন পানি মানে না সরি ওর যখন পানি লাগে তখন ও বাঁধ আটকায় দেয়, গেট আটকায় দেয়। ওর পানি লাগবে, কৃষির জন্য পানি লাগবে, ও আটকায় দেয়, এই পানি আর নিচে আসতে দেয় না। ও যখন আটকায় দেয় পানি, তখন আমি শুকায় যাই, কারণ আমি তো পানি পাইতেছি না, আমি শুকায় যাচ্ছি। আবার ওর যখন পানি বেশি হয়ে গেছে তখন ও ছেড়ে দেয়, ওই গেট ছেড়ে দিলে আমি তখন ভেসে যাই। মানে ও ও ওর মতো করে এটাকে ব্যবহার করে, আর আমি আমার মতো করে বাস খাই। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? 10:30। আমি কি সবাইকে বুঝাইতে পারছি নাকি বুঝাইনি? মানে ও ও যেহেতু আমার উপরে অবস্থান, মানে আমি তো সমতলে, এদিকে নিচে আমি একটু ঢালুতে অবস্থান আমার। ও কি করলো, এখানে একটা বাঁধ দিয়ে দিছে। ওর যখন পানি লাগে তখন ও বাঁধটা আটকায় দেয়। ও বাঁধ আটকায় দিলে আমি পানি পাই না, আমার কৃষি নষ্ট হয়। যদি উপর থেকে পানি না পড়ে আকাশ থেকে, তাহলে আমি শেষ। আবার কি করে, ওর যখন পানি ওভারফ্লো হয়ে গেছে ও বাঁধ ছাড়ে দেয়, ও ছাড়ে দিলে আমি তলায় যাই। এই হলো গ্যাঞ্জামটা, মূল গ্যাঞ্জাম হচ্ছে এটা। বুঝতে পারছেন? আশা করি কনসেপ্ট ক্লিয়ার। এইবার আসেন, আমাদের আসলে আর কি বাকি? ভূগোল তো মেলা পড়লাম, এইবার আমাদের কৃষি সম্পদ, বনজ সম্পদ। একটু মনে করে দেখেন তো, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে পড়াইছি কিনা? তিস্তা মহাপরিকল্পনা কেমন কার্যকর হবে বাংলাদেশের জন্য? যদি এই সরকার থাকে তাহলে কার্যকর হবে, নাহলে এটা হ্যাং হয়ে যাবে। এটা কোনো সরকারই কার্যকর করবে না। আর বিষয়টা হচ্ছে নানান প্রবলেম আছে, ব্যাখ্যাগুলো না দিই আসলে, ব্যাখ্যাগুলো কেমন যেন লাগবে আপনার কাছে। আমার ব্যাখ্যা সবার ভাল লাগে না, আমার অ্যাক্টিভিটিস অনেকেরই ভাল লাগে না। হ্যাঁ, আমার অ্যাক্টিভিটিস অনেকের ভাল লাগে না, কারণ আমার যেটা মন চায়, আমি আসলে কোনো কাজ করার সময়, যেমন এদেশের ম্যাক্সিমাম মানুষ মনে করে যে হিন্দু মানে হলো ভারত, এটা ম্যাক্সিমাম মানুষ মনে করে। আমার মাথায় হিন্দু আর মুসলমান এটা আসেই না, এটা কাজই করে না আমার মাথায়। আমার মাথায় কাজ করে পানিতে ভাসলে যেমনে মানুষ, হিন্দু যেমনে মরবে মানুষও তেমনে মরবে। হিন্দু যে স্টাইলে মরে মানুষও সেই স্টাইলে মরে, মানে মুসলমানও সেই স্টাইলে মরে পানিতে ছেড়ে দিলে। ভারত আলাদা একটা সার্বভৌম রাষ্ট্র, আমরা আলাদা একটা সার্বভৌম রাষ্ট্র। আমরা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট অ্যাক্টিভিটিস করব। আমরা আমরা কেন এই মানে উল্টাপাল্টা চিন্তা করতেছি? আমি ফিলিস্তিনিদের নির্যাতন আমি দেখছি, এখানে মানুষ মরতেছে, এখানে মুসলমান মরতেছে, এটা আমার কাছে না। আমি মার্চ ফর গাজায় চলে গেছি, এটা এখন না, এটা আরো আগেও আমি গিয়েছি। সো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে মানুষ হইতে হবে। হ্যাঁ, মানুষ হইতে হবে, সবাইকে মানুষ হইতে হবে। এখন এই ব্যাখ্যাগুলো যদি দেই, তিস্তা ব্যাখ্যা যে জায়গা থেকে কথা আসলো, এই ব্যাখ্যাগুলো দিয়ে আপনারা অন্যভাবে ভাবতে পারেন, অন্যভাবে চিন্তা করতে পারেন। মনে রাখবেন, পৃথিবীর কোন মহাশক্তি, উন্নত রাষ্ট্র আপনার সাথে যে প্রেম দেখায়, এই প্রেম না। এই প্রেম একদম খাস বাংলা বলি, কেউ কিছু মনে করেন না। আমেরিকা, চীন, ভারত, রাশিয়া, তারা যে প্রেম দেখায়, এই প্রেম খাইয়ে দেওয়ার প্রেম, বিয়ে করার প্রেম না। এটা মনে রাখেন, কেউই ভালোবাসেন আপনারে, জাস্ট স্বার্থ। ওই স্বার্থে আপনার লাভ হবে না লস হবে, এই ব্যাখ্যা অনেক লম্বা, এই ব্যাখ্যা অনেক লম্বা ব্যাখ্যা। একদিকে লাভ হবে আর একদিকে আপনি প্রেসারে পড়বেন, এটাও সত্য। এই ব্যাখ্যাগুলো আমি বলতে যাচ্ছি না। তাহলে বনজ সম্পদ, কৃষি সম্পদ, এগুলো বললাম, সম্পদ পড়াইছি।
আমাদের এখন যেটা বাকি নদ নদী আর দুর্যোগ ব্যবস্থাপনা, এই হলো আমাদের বাকি ভূগোলের। কি করবা এখন? ঘুম আসছে না? ঘুমায় পড়ো, গিয়ে যাও প্লিজ। আপনার ভাবা দরকার নাই আমেরিকা আপনার বন্ধু, আপনি ভাবিয়েন না চীন আপনার বন্ধু, আপনি ভাবিয়েন না ভারত আপনার বন্ধু। এগুলো ভাইবে কোনো লাভ নেই। ওরা ওদের স্বার্থের বাইরে এক চুল কিছু করে না। না, আরেকটা জিওগ্রাফি ক্লাস হবে, জিওগ্রাফি ক্লাস শেষ না, আরেকটা জিওগ্রাফি ক্লাস হবে। তাহলে আমাদের এখন নদ নদীতে যাওয়া উচিত, কি বলেন? নাকি চলেন নদ নদীতে ঘুরে আসি। তো নদ নদীতে ঢুকলে শেষ হবে না আজকে। নদ নদীর মধ্যে অনেকগুলো পড়ালেখা আছে তো আজকে। কি ওরে জানালা বন্ধ, এই জন্য এত গরম লাগতেছে। করবে না তুমি বউ? গরম লাগে না? আরেকটা হবে, 6টা ক্লাস, আজকে 5 নাম্বার লেকচার, 6 শেষ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আসেন আমরা নদ নদী নিয়ে এর আগেও কথা বলছি, বাংলাদেশের নদ নদী নিয়ে কথা বলি নেই। নদ আর নদীর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। কাল শেষ করেন স্যার, হ্যাঁ কালকে শেষ করে দিব, কালকে শেষ করে দিব। আপনাদের সাথে আমার ক্লাস শেষ কালকেই, আশা করি কালকে শেষ করে দিব। নেক্সট ক্লাসে পড়াবেন কেন রে? আজকে বেশি পড়ায় ফেলছি, পরে তো নেক্সট ক্লাসে বেশি হয়ে যাবে, তখন তো ওইটা আবার নিতে পারবেন না। হ্যাঁ, এই নেক্সট ক্লাসে বেশি হলে নিতে পারবেন ওটা। স্যার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ ক্লাস হবে তো আমাদের সাথে? ক্লাস নিছি না ইন্টারন্যাশনাল? আজকে আর না, এরে কি আজকে তো পড়াইছি মাত্র 1 ঘন্টা 10 মিনিট, আজকে আর না হলে কেমনে হবে? নদ নদী পড়াবো না? প্রয়োজনে 5 মিনিট রেস্ট নেন ভাই, নাহলে তো লাস্টে ক্লাসে প্রেশার পড়ে যাবে। 6 নাম্বার লেকচারে কালকে তো প্রেশার পড়ে যাবে, তখন তো আবার বলবেন যে তখন তার ক্লাস বাড়ানোর কোনো সুযোগ নাই, বুঝতেই পারছেন। হুম, ক্লাস তো বাড়ানোর সুযোগ থাকবে না, 6টা 6টাই। বিভিন্ন কোচিং সেন্টার দেয় সাইড দেয়, 3 দেয় ভূগোল ক্লাস, সাইড দেয় শেষ করে, বুঝছেন? বিভিন্ন কোচিং সেন্টার কয়টা করে? 4টা। অনেক প্রাণবন্ত ক্লাস ছিল সবগুলো। এই শুনেন, সবাই বই সংগ্রহ করে নেন, যারা বইয়ের কথা বলেছেন তারা আমার ইনবক্সে নক করেন, যেটা দিয়ে ক্লাস নিচ্ছি, অথবা যদি ইনবক্সে না পান হোয়াটসঅ্যাপে নক করেন এই নাম্বারে, এটা হোয়াটসঅ্যাপ, এটা নক করেন। আচ্ছা, এবার নদ নদী নিয়ে কিছু কথা বলি। প্রেশার বেড়ে গেল নাকি? ঘাড়ে ব্যথা কেন? প্রেশার বাড়লো কিনা? আচ্ছা, আমাদের সাথে যেমন ইন্ডিয়া এবং মায়ানমারের সীমানা আছে, ঠিক তেমনি ভাবে আমাদের নদ নদীও আছে ইন্ডিয়া আর মায়ানমারের সাথে।
এই যে ইন্ডিয়ার মায়ানমারের সাথে যে আমাদের নদ নদী আছে, এই হলো মনে করেন বাংলাদেশ। এই যে নদীটা এই তিনটা দেশের মধ্যে বা একাধিক দেশের মধ্যে আছে, মানে একাধিক দেশের মধ্যে, এইটাকে বলে আন্তঃসীমান্ত নদী। এইটাকে বলে আন্তঃসীমান্ত নদী। কি নদী বলে? আন্তঃসীমান্ত নদী। এখন যেটাকে আবার বলা যায় অভিন্ন নদী, অভিন্ন নদী বা আন্তঃসীমান্ত নদী বলা হয়। এখন মোট আন্তঃসীমান্ত নদীর সংখ্যা কতটি, সেটা একটা ফ্যাক্ট। মোট আন্তঃসীমান্ত নদীর সংখ্যা হলো 57টি। অর্থাৎ বাংলাদেশের সাথে ইন্ডিয়া, বাংলাদেশের সাথে মায়ানমার, এই আন্তঃসীমান্ত নদীর সংখ্যা হচ্ছে কয়টা? 57টা। যার মধ্যে ভারতের সাথে 3টি, মায়ানমারের সাথে তাহলে কয়টা? আরে ভারতের সাথে 54টি, মায়ানমারের সাথে 3টি, এই 57টা। তবে মতান্তরে 58 কেউ বলে, তাহলে 58 যদি বলে তাহলে ওইখানে 55 হয়ে যাবে, যেভাবে আসে পরীক্ষায়। তাহলে মোট আন্তঃসীমান্ত নদী 57টা, ভারতের সাথে 54, মায়ানমারের সাথে 3। এই 3টা কি কি? এই 3টার একটা নাপ, আর একটা মাতামুহুরি, আর একটা সাঙ্গু। মায়ানমারের সাথে আমাদের যে 3টা, এই 3টা, মায়ানমারের সাথে যে 3টা, এই 3টা। এর মধ্যে এইখানে একটা টেকনিক্যাল প্রশ্ন হলো, বাংলাদেশ মায়ানমার আন্তঃসীমান্ত নদী কয়টা? 3টা। এখন যদি বলে বাংলাদেশ থেকে মায়ানমারে কতটি নদী প্রবেশ করেছে, আবার যদি বলে মায়ানমার থেকে বাংলাদেশে কতটি নদী প্রবেশ করেছে, এই জায়গাটা আমাদের ভুল হয়। কারণ বাংলাদেশ মায়ানমার নদী বলতে 3টা, কিন্তু এইটাকে কেউ ভাঙায় পড়ি না আমরা। বাংলাদেশ থেকে মায়ানমারের নদী প্রবেশ করছে একটা, আর মায়ানমার থেকে বাংলাদেশে নদী প্রবেশ করছে 2টা। ব্যাখ্যা কি? এই একটা হইল আমাদের সাঙ্গু। এই সাঙ্গুটা হচ্ছে বান্দরবান থেকে উৎপত্তি হয়ে মায়ানমারে গেছে, আবার বাংলাদেশে ফিরে আসছে। কিন্তু নাপ আর মাতামুহুরির উৎপত্তি হইল মায়ানমারে। নাপ, মাতামুহুরি মায়ানমার থেকে এখানে আসছে। আশা করি কথা ক্লিয়ার। এই জায়গাটাই আমাদেরকে বুঝতে হবে। এই জায়গাটা না বুঝতে পারলে হবে নয়কারের না। এবার আসেন আমরা বাংলাদেশ ভারত পৃথককারী নদী, এটা আমরা জানি হাড়িয়াভাঙ্গা, সাতক্ষীরা, হাড়িয়াভাঙ্গা, সাতক্ষীরা। আর যদি বলে বাংলাদেশ মায়ানমার
পৃথককারী নদী, নাপ। বাংলাদেশ মায়ানমার পৃথককারী নদী নাপ, এটা জানেন যে 56 কিলোমিটার। আচ্ছা দেখেন, খেয়াল করেন সবাই, ঠিক আছে এই পর্যন্ত থাক। আমার জন্য একটু কেমন লাগতেছে, মনে হচ্ছে প্রেশার বাড়ছে, ঘাড় ব্যথা করতেছে, এরকমটাই মনে হচ্ছে আর কি। এটা গরমে হতে পারে। ওকে, কালকে দেখা হবে এবং কালকে শেষ হয়ে যাবে ক্লাস।